বাংলা ব্যাকরণে এমন একটি ধ্বনি রয়েছে যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু মুখের কোনো না কোনো জায়গায় বাধা পায় এবং সেই বাধাপ্রাপ্ত স্থানটিকে বলা যেতে পারে উচ্চারণ স্থান। আর এই শ্বাসবায়ুতে বাধা কখনো আংশিক বা কখনো পরিপূর্ণভাবে হয়, তার জন্য এই ধরনকে বলা যেতে পারে উচ্চারণ প্রকৃতি। হ্যাঁ, আজকে আমি ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব, যে ধ্বনিটি স্বরধ্বনি সাহায্য ছাড়া কখনো উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ, ব্যঞ্জনধ্বনি কত রকম হয়ে থাকে, বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। এর পূর্বে স্বরধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিবে। আজকে ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ আলোচনা করব। সাধারণভাবে ব্যঞ্জনধ্বনিকে দুরকম ভাগে ভাগ করা যেতে পারে, একটা উচ্চারণ স্থান, একটা উচ্চারণের প্রকৃতি। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা যায় কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ তালব্য ব্যঞ্জন। এছাড়াও আছে কণ্ঠনালীয় এবং নাসিক্য ধ্বনি। এই সমস্ত ভাগে ভাগ করা যেতে পারে উচ্চারণ স্থান অনুযায়ী। আর উচ্চারণের প্রকৃতি অনুসারে বলা যেতে পারে স্পর্শধ্বনি, ঘৃষ্টধ্বনি, উষ্মধ্বনি, তরল স্বর, কম্পনজাত ধ্বনি, তারণজাত ধ্বনি এবং রয়েছে পার্শ্বিক ধ্বনি, নাসিক্য ধ্বনি এবং আশ্রয়ভাগী বর্ণ। এগুলি সবগুলোই হলো উচ্চারণ প্রকৃতি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমে আমরা জেনে নিব উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনির ভাগগুলো। কণ্ঠ ব্যঞ্জন। এমন কিছু ব্যঞ্জনধ্বনি রয়েছে যে ব্যঞ্জনধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার পেছনের অংশ তালুর সাহায্যে কণ্ঠে বাধা পায় এবং কণ্ঠ ব্যঞ্জনধ্বনির সৃষ্টি হয়। ক বর্গীয় যে ব্যঞ্জনধ্বনিগুলি আছে প্রত্যেকটি হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। ক, খ, গ, ঘ এই সবগুলি হলো ক বর্গের কণ্ঠ ব্যঞ্জনধ্বনি। এরপরে রয়েছে তালব্য ব্যঞ্জন, অর্থাৎ এমন একটি ধ্বনি যে উচ্চারণ করার সময় জিহ্বার মাঝের অংশ যে তালু রয়েছে তে তালুকে স্পর্শ করে উচ্চারিত হয়, সেই জন্য এটাকে আমরা তালব্য ব্যঞ্জনও বলতে পারি। চ বর্গের যত ধ্বনি রয়েছে চ, ছ, বর্গীয় ঝ, তালবেশ্য, অন্তস্থ, রস্যি, হস্যি এই সবগুলি হলো তালব্য ব্যঞ্জন, যার মধ্যে স্বরধ্বনিও রয়েছে। মূর্ধন্য কিছু ব্যঞ্জন রয়েছে, যেমন যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বার সামনের দিকটা উল্টে গিয়ে সরাসরি মূর্ধাতে স্পর্শ করে, সেটি হলো মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি। ট বর্গের যত ধ্বনি আছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, বসেন্দ্র, মূর্ধন্যস্ব এবং ঋ স্বরধ্বনি মিলে এই মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি আমরা বাংলা ব্যাকরণে দেখতে পাচ্ছি। এছাড়াও ডবেন্দ্র এবং ঢসেন্দ্র সেটি হলো তারণজাত ধ্বনি, যেগুলি কিন্তু মূর্ধন্য ব্যঞ্জনের অন্তর্গত বলা যেতে পারে। এবার আমরা জেনে নিব দন্ত ব্যঞ্জন কী, অর্থাৎ যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বার সামনের অংশ যে দাঁত রয়েছে সে দাঁতকে স্পর্শ করে উচ্চারিত হয়, সেই জন্য এটির নাম দিয়েছে দন্ত ব্যঞ্জনধ্বনি। ত বর্গের যত ধ্বনি রয়েছে ত, থ, দ, ধ, দন্তন্য, এছাড়াও রয়েছে ল এবং দন্তস্ব, এই সবগুলি হলো দন্ত ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন এমন একটি ধ্বনি যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু নিচের ঠোঁট দিয়ে ওপরের ঠোঁটে বাধা পাচ্ছে, নিচের ঠোঁট দিয়ে ওপরের ঠোঁটে বাধা পেয়ে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির সৃষ্টি হচ্ছে। প বর্গের যত ব্যঞ্জনধ্বনি রয়েছে প, ফ, ব, ভ, ম, এছাড়াও স্বরবর্ণের হস্যু এবং হস্যি এই সবগুলি ওষ্ঠ ব্যঞ্জনের অন্তর্গত। এরপরে দেখব আমরা কণ্ঠ তালব্য ব্যঞ্জনধ্বনি, যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিহ্বার পেছনের অংশ বা তালুর মাঝের অংশে শ্বাসবায়ু প্রবাহে বাধা পায় এবং কণ্ঠ তালব্য ব্যঞ্জনধ্বনির সৃষ্টি হয়, যেরকম এ এবং ওই, এগুলি হলো কণ্ঠ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। এছাড়াও আরেকটি রয়েছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি যেটি সাধারণত কণ্ঠ এবং নালীর মধ্যে শ্বাসবায়ু বাধা পাচ্ছে, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠ এবং তার নালী তার মাঝখানে যে শ্বাসবায়ুটা বাধা পেয়ে যে ধ্বনিটা সৃষ্টি করছে সেটা হলো কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি। এরকম হ,
এই হ ধ্বনি যখন আমরা উচ্চারণ করছি সাধারণভাবে কণ্ঠ এবং নালীর মধ্যে শ্বাসবায়ুটা বাধা পাচ্ছে, এজন্য কণ্ঠনালীয় ব্যঞ্জন হকে বলা যেতে পারে। এছাড়া নাসিক্য ধ্বনির মধ্যে রয়েছে যে ধ্বনি উচ্চারণ করার সময় নাসিকা গহ্বর দিয়ে বের হচ্ছে শ্বাসবায়ুটা, উম্ম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলি প্রত্যেকটি হলো নাসিক্য ধ্বনির উদাহরণ। এরপরে আমরা চলে যাব ব্যঞ্জনধ্বনির আরেকটি প্রকারভেদ নিয়ে, উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণ প্রকৃতি। এই উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলিকে কতগুলি ভাগে ভাগ করা যেতে পারে। সাধারণতভাবে বলা যেতে পারে স্পর্শধ্বনি। এই স্পর্শধ্বনি হচ্ছে উচ্চারণ প্রকৃতির অন্তর্গত। এই স্পর্শধ্বনির আরেক নাম হলো পৃষ্ঠধ্বনি, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার কোনো অংশ কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত বা ওষ্ঠকে স্পর্শ করে। এই ক থেকে ম পর্যন্ত যতগুলো ব্যঞ্জন ধ্বনি দেখব, এই প্রত্যেকটি হলো স্পর্শধ্বনির অন্তর্গত। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ হলো স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি। এরপরে রয়েছে ঘৃষ্টধ্বনি। এমন একটি ধ্বনি যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু প্রথমে বন্ধ হয়ে পরে ঘর্ষণ দিয়ে শ্বাসবায়ু বের হচ্ছে। ঘৃষ্টধ্বনির মধ্যে পড়ছে চ, ছ, বর্গীর চ এবং ঝ, এ প্রত্যেকটি হলো ঘৃষ্টধ্বনির অন্তর্গত। এবার রয়েছে ঊষ্মধ্বনি, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ অত্যন্ত সংকীর্ণ হয়ে শীষ দেওয়ার মতন শ্বাসবায়ুটা বের হয়। যেমন তালবেশ্য এবং দন্তস্ব যখন আমরা উচ্চারণ করি তখন মুখ গহ্বরটি অত্যন্ত সংকীর্ণ হয়ে শীষের মতন ধ্বনিটি উচ্চারিত হয়, সেজন্য এটাকে আমরা বলবো ঊষ্মধ্বনি। এবং হ হচ্ছে ঊষ্মধ্বনি, অর্থাৎ তালবেশ্য, দন্তস্ব এবং হ, এই তিনটি ধ্বনি হলো ঊষ্মধ্বনির অন্তর্গত। এরপরে রয়েছে তরল স্বর। তরল স্বর সাধারণত আমরা বলবো যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরধ্বনি মধ্যে সরলতা ভাব থাকে, কোনো ঘর্ষণ সৃষ্টি হয় না, সেটি হলো তরল ধ্বনি। যেমন বসেন্দ্র এবং ল, এই বসেন্দ্র এবং ল তরল স্বরের অন্তর্গত। এছাড়া রয়েছে কম্পনজাত ধ্বনি, অর্থাৎ জিহ্বা কম্পন হয় যে ধ্বনি উচ্চারণ করার সময়, যেমন বসেন্দ্র, এই বসেন্দ্র হলো কম্পনজাত ধ্বনি। এছাড়াও রয়েছে তাড়নজাত ধ্বনি, যে ধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা মূর্ধাকে তাড়িত করে। জিহ্বা যখন মূর্ধাকে তাড়িত করে সেটি হয়ে যায় তাড়নজাত ধ্বনি। যেমন দ্রবেন্দ্র এবং ঢসেন্দ্র, এই দুটো হলো তাড়নজাত ধ্বনির উদাহরণ। এছাড়াও নাসিক্য ধ্বনি রয়েছে, যে ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কখনো নাক দিয়ে বের হয়, যেমন উম্ম, দন্তন্য, ম, এগুলি হলো নাসিক্য ধ্বনির উদাহরণ। এবার আমরা দেখে নিব ব্যঞ্জনধ্বনির মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জনধ্বনি রয়েছে। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী কিছু ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করা হয়েছে। আমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছি ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ, যেখানে রয়েছে 5টি বর্গভেদে ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ: অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, উচ্চারণ স্থান অনুযায়ী সেটি ভাগ করা রয়েছে। এই ছক দেখে আমরা বুঝতে পারছি অঘোষ বর্ণের মধ্যে রয়েছে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। হাতের বাঁ দিকে রয়েছে বর্গ, অর্থাৎ ক, চ, ট, ত, প, এই বর্গ, এবং হাতের ডান দিকে রয়েছে উচ্চারণ স্থান, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ, এরকম ভাগ করা হয়েছে। হাতের বাঁ দিকের প্রথম ঘরে দেখতে পাচ্ছি লেখা আছে অল্পপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনি সেটি হয় সাধারণত প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ উচ্চারণ করার সময় শ্বাসবায়ু জোর হয়ে বার হয় না, সেটি হচ্ছে অল্পপ্রাণ। প্রতিটি বর্গ অর্থাৎ ক বর্গের যেরকম রয়েছে প্রথম এবং তৃতীয় বর্ণ ক এবং গ, চ বর্গে রয়েছে চ এবং বর্গীর চ এবং ট বর্গের ট এবং ঠ, ত বর্গে রয়েছে ত এবং দ, আর প বর্গে রয়েছে প এবং ব, এগুলি হলো অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ। আবার আমাদেরকে জেনে নিতে হবে এই অল্পপ্রাণ বর্ণ যখন মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতনও উচ্চারণ হয়, সেটা হয়ে যাবে পিনায়ন। পিনায়ন যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি কাটাল, এই কাটাল থেকে আসছে কাঁঠাল, অর্থাৎ ট এখানে ঠয়ের আকার ধারণ করছে। টটা এখানে অল্পপ্রাণ বর্ণ, এখানে ঠ হয়ে মহাপ্রাণ বর্ণের রূপ ধারণ করছে, অর্থাৎ পিনায়ন সৃষ্টি করছে। তাহলে আমরা ছকের প্রথমে দেখছি অল্পপ্রাণে প্রথম বর্ণ, এবং ঘোষের
মাঝে রয়েছে অল্পপ্রাণের তৃতীয় বর্ণ, অর্থাৎ প্রথম এবং তৃতীয় বর্ণ অল্পপ্রাণ বর্ণ। এবার আমরা দেখে নিব তার পাশেই রয়েছে মহাপ্রাণ। সেটি হলো প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ উচ্চারণ করার সময় কখনো শ্বাসবায়ু যুক্ত হয়, অনেকক্ষণ ধরে উচ্চারণ হয়, সেটা হচ্ছে মহাপ্রাণ। যেমন দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ বর্গের ক বর্গের রয়েছে খ এবং ঘ, চ বর্গের ছ এবং ঝ, ট বর্গের ঠ এবং ঢ, এবং ত বর্গের রয়েছে থ এবং ধ, আর প বর্গের রয়েছে ফ এবং ভ। এগুলি প্রত্যেকটি মহাপ্রাণ বর্ণের অন্তর্গত। এর সাথে আমাদেরকে জেনে নিতে হবে অল্পপ্রাণ বর্ণের সঙ্গে যখন হ যুক্ত হবে তখন তৈরি হবে মহাপ্রাণ বর্ণ। যেরকম কয়ের সঙ্গে যদি হ যুক্ত হয় তাহলে হয়ে যাবে খ, বা বর্গীযের সঙ্গে হ যুক্ত হলে তাহলে হবে ঝ। তাহলে আমরা বলতে পারি মহাপ্রাণ বর্ণের উচ্চারণ সহজ করার জন্য কখনো কখনো অল্পপ্রাণ বর্ণের মতন উচ্চারিত হয়, অর্থাৎ মহাপ্রাণ বর্ণটি কখনো কখনো অল্পপ্রাণ বর্ণের মতন উচ্চারিত হয়, তখন সেটা তৈরি হয় ক্ষীণায়ন। বলা যেতে পারে উদাহরণ হিসাবে চোখ থেকে চোখ, এখানে খ থেকে ক হয়ে গেল, অর্থাৎ উচ্চারণ আয়াসসাধ্য করার জন্যই এখানে অল্পপ্রাণ বর্ণের সৃষ্টি হলো। এরপর আমরা জেনে নিব অঘোষ বর্ণ কী। আমরা দেখতে পাচ্ছি ছকের মধ্যে অঘোষ বর্ণের মধ্যে রয়েছে অল্পপ্রাণ প্রথম এবং মহাপ্রাণ দ্বিতীয়। অঘোষ বর্ণ হলো আমরা জানি প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয়। এই ছকের মধ্যে দেখলেই আমরা বুঝতে পারবো প্রতিটি বর্গের প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম্পন হয় না, অর্থাৎ মৃদু অবস্থায় থাকে, সেটা হচ্ছে অঘোষ বর্ণ। যেমন খ, ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ, এগুলি হলো অঘোষ বর্ণের উদাহরণ। এছাড়াও রয়েছে তালবেশ, মূর্ধন্য ষ এবং দন্তস্ব, এগুলি হলো অঘোষ বর্ণ। এরপরে চলে আসবো আমরা ডান দিকে ঘোষ বর্ণ বা নাদ বর্ণ। এই ঘোষ বর্ণের মধ্যে রয়েছে অল্পপ্রাণ তৃতীয়, মহাপ্রাণ চতুর্থ এবং নাসিক্য পঞ্চম। এই তিনটি বর্ণ মিলেই তৈরি হচ্ছে ঘোষ বর্ণ, অর্থাৎ প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ এগুলি উচ্চারণ করার সময় কখনো কখনো কণ্ঠস্বরটা কম্পন সৃষ্টি হয়, অর্থাৎ গম্ভীর হয়, সেই জন্য এটাকে আমরা বলবো ঘোষ বর্ণ, বা এর নাম দিয়েছে নাদ বর্ণ। যেমন তৃতীয়, চতুর্থ, পঞ্চম ক বর্গের রয়েছে ক, ঘ এবং উম্ম, এছাড়া চ বর্গের বর্গীচ্ছ ঝ এবং ইয়, ট বর্গের আছে ঠ ঠ ধ এবং ত বর্গের আছে দ থ এবং দন্থন্য, প বর্গের রয়েছে ব ফ ম, এগুলি হলো ঘোষবর্ণের উদাহরণ, এবং হকেও আমরা ঘোষবর্ণ বলে থাকি। আবার কখনো কখনো কোনো অঘোষবর্ণ উচ্চারণ সরল করার জন্য ঘোষবর্ণে পরিণত হয়, অর্থাৎ উচ্চারণের পার্থক্যের কারণে অঘোষবর্ণ কখনো কখনো ঘোষবর্ণে পরিণত হয়, তখন সেটা তৈরি হয় ঘোষীভবন। যেরকম শাঁখ থেকে তৈরি হবে শাঁখ, ক থেকে গ, আবার হতে পারে ধপধপে থেকে ধপধপে, প থেকে বয়ের সৃষ্টি। সুতরাং এটি ঘোষীভবনের উদাহরণ। সুতরাং আমরা ছকটা যদি দেখতে পাই, উচ্চারণ স্থান অনুযায়ী কণ্ঠবর্ণের মধ্যে রয়েছে ক খ গ ঘ উম্ম, তালুবর্ণের মধ্যে রয়েছে চ ছ বর্গীয় ঝ ইয়, এবং মূর্ধাবর্ণের মধ্যে রয়েছে ট ঠ ড ঢ মূর্ধন্য, দন্তবর্ণে রয়েছে ত থ দ ধ দন্তন্য, এবং ওষ্ঠবর্ণে রয়েছে প ফ ব ভ ম। এ কটা বর্ণগুলি হলো ওষ্ঠবর্ণের উদাহরণ। উচ্চারণ স্থান অনুসারে আমরা এইভাবে ভাগ করতে পারি। এছাড়া নাসিক্য বর্ণ পঞ্চম বর্ণ, যেরকম বলা যেতে পারে উম্ম, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এই পাঁচটি বর্ণ হলো নাসিক্য বর্ণের উদাহরণ। আজকের ভিডিওতে ব্যঞ্জনধ্বনির এই কয়েকটি ভাগ নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে বাংলা ব্যাকরণের অন্য একটি বিষয় নিয়ে চলে আসব।